Good morning from Bongaigaon. Welcome to another blog from my dream অরুণাচল প্রদেশ যে রাইড। তো সবাইকে অনেক অভিনন্দন। তো আজকে এখন 6টা বাজে আর আমরা যাত্রা শুরু করে দেব। তো আমরা ব্যাকপ্যাক সব রেডি করে নিয়েছি আর আমরা ছিলাম জাস্ট এই যে ফ্লাইওভার বানানো হচ্ছে এই হাই রোডের জাস্ট গায়ে হোটেল। তো আপনার হোটেলের ফটোটা দেওয়া আছে, তো তাতে হোটেলের নাম্বারও আছে, যদি কেউ আসতে চান। খুব ভালো এবং পরিষেবাও খুব ভালো, খুব সুন্দর। তো এখন আমরা বাইকে সব তার মানে ব্যাগ প্যাক আপ করে নিয়েছি, এখন বেরোবো। আজকে ডেস্টিনেশন রেখেছি শেরগাঁও। এখান থেকে ডিস্টেন্স প্রায় 300 কিলোমিটার। তো এর মধ্যে 200 কিলোমিটার সমতল রাস্তা এবং প্রায় 100 কিলোমিটার রাস্তা আপনার পাহাড়ি রাস্তা। তো টাইম লাগবে 8 ঘন্টা মতন টাইম লাগবে। তো আজকে আমরা অরুণাচলে ঢুকবো। তো কিভাবে আইএলপি বানানো হয় এগুলো সম্পর্কে সবই আপনাদের আস্তে আস্তে আমি বলতে থাকবো। চলুন তাহলে এখন বেরোই। আমরা বনগাইগাঁও থেকে প্রায় 11 কিলোমিটার এসে গেছি। সাইডে সুন্দর সুন্দর পাহাড়, ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। আজকে আমাদের রুটটা বলে দিচ্ছি। আমরা নলবাড়ি দিয়ে এবং মঙ্গলদৈ দিয়ে আজ উদলগুড়ি যাব না, আমরা যাব বড়মা থেকে সোজা তাম্বলপুর দিয়ে আমরা উদলগুড়ির দিকে যাব। এটাই শর্ট রুট, তবে এই রাস্তাগুলো সবই সিঙ্গেল রাস্তা। তো আমাদের আগে পড়বে এখন বরপেটা রোড, এখান থেকে 40 কিলোমিটার, বনগাইগাঁও থেকে 50 কিলোমিটার। তো চলুন এই সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে এগোই এবং রাস্তার ডেসক্রিপশন দিতে দিতে আপনাদের যাচ্ছি। আমরা এখন একটা ক্রসিংয়ে এসে পৌঁছেছি। ডান দিকে একটা রাস্তা ঘুরে গেছে এবং এদিকে সোজা একটা রাস্তা চলে গেছে। তো আমরা এই সোজা রাস্তাটাই নেব সম্ভবত, আমার যতদূর মনে হয়। তবে দাঁড়িয়ে একটু দেখে নিই আমি গুগল ম্যাপটা, কেননা পরে আবার অনেকখানি গেলে আবার রিটার্ন আসতে হবে। তো ওটাও গেছে গৌহাটির দিকে, তবে ওটা অনেক ঘুরে ফিরে গেছে। আমরা ঠিকই রাস্তা ধরে যাচ্ছি। তো বরপেটা রোড সামনেই পড়বে। তো সামনে একটা মানস রিভার আছে এবং তার উপরে ব্রিজও আছে, বেশ বড় নদী। তো আমি দেখাচ্ছি, চলুন আমরা এখন বরপেটা রোডের দিকে যাব এবং বরপেটা রোডে গিয়ে মনে হয় সম্ভবত ব্রেকফাস্টটা করে নেবো। এখানে বড় জায়গা বলতে এটাই। তো চলুন আগের দিকে আস্তে আস্তে এগোনো যাক। কথা বলতে বলতেই আজকে আমাদের প্রথম টোল প্লাজায় পৌঁছে গেছি। আমাদের তো টোল লাগে না, আমরা সাইড দিয়েই চলে যাই। তো এইটা হলো NH-27 এর উপরে এই টোল প্লাজা। তো আমরা আজকে এই NH-27 দিয়েই অনেকখানি যাব। তো আজকের ওয়েদারটা কিন্তু বলতে চাই যে খুব ভালো আছে, খুব চড়া রোদ উঠেনি, তবে হালকা রোদ আছে। এখন আমরা মানস রিভার পৌঁছে গেছি। এটাই হলো মানস রিভার। জলও প্রচুর পরিমাণে আছে আর চারিদিকে সমতল জমি এবং চারিদিকে চাষের একদম সুন্দর জমি এবং প্রচুর পরিমাণে চাষও হয়েছে, বেশ ভালো লাগছে। একদম গ্রিন, চারিদিকে দেখুন গ্রিন। এদিকেও পুরো চাষের জমি, সব দিকে চাষের জমি, ভালো চাষ হয় এখানে। তো চলুন আগের দিকে বরপেটা রোডের দিকে। এখন প্রায় 8টা বাজে আর আমরা বরপেটা রোডের দিকে চলেছি। তো সামনে দেখা যাচ্ছে বোর্ডে বাম দিকে 22 কিলোমিটার গেলে মানস ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে। তো আমাদের ইন্ডিয়ার পার্টে খুব অল্প আছে, তো ভুটানের পার্টে অনেকখানি আছে। আমাদের এই ট্রিপে এগুলো দেখার সুযোগ তেমন করে হবে না। এখন 8টা 45 বাজে আর আমরা বরপেটা রোডে অলরেডি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তা ফুলকো লুচি, তরকারি আর মিষ্টি, এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো এবং চাও খেলাম। এখন আমরা বড়মার দিকে যে এগোবো, যেটা দিয়ে আমরা তাম্বলপুর যাব। তো চলুন। এই বরপেটা রোডে পুরো এই চকটা পুরো ফ্লাইওভার হচ্ছে, তাই জন্য এখানে একটু জামও আছে। না তেলটা নিয়ে এখানে। তো এখানে কিন্তু তেলের দাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে প্রায় 9 থেকে 10 টাকা কম। তো চলুন তেলটা নিয়ে নিই। এখানে পেট্রোলের রেট 96 টাকা 54 পয়সা। তো ওই 758 টাকার মতো পেট্রোল হলো। তো চলুন পেট্রোল ফিল আপ হয়ে গেল। এখন জার্নি কন্টিনিউ করি। আমরা এখন উদলগুড়ির দিকে এগোচ্ছি। আমরা বরপেটা রোড ছেড়ে বেরিয়ে এসেছি। এখন আগে পড়বে ভবানীপুর, পাঠশালা, তারপরে বড়মা। তো এখান থেকে এটা দিয়ে নলবাড়িও যাওয়া যাবে। তো আমরা নলবাড়ির দিকে যাব না, তো সেই জায়গাটাও আমি দেখাবো কোথার থেকে সোজা যেতে হবে। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি কারণ এতে টাইমও কম লাগবে এবং রাস্তাও খুব শর্ট এবং গাড়ি ঘোড়ার চাপ থাকবে না, সেই জন্য এই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। তো গৌহাটি পৌঁছানোর আগে কোথায় বাম দিকে ঢুকতে হয় আমি সেটা দেখানোর চেষ্টা করব। গৌহাটি পৌঁছাতে প্রায় 60 কিলোমিটার বাকি আছে আর আমরা এই বাম দিকে ঘুরে যাচ্ছি। আমরা যাব তাম্বলপুরের দিকে। তো একবার জিজ্ঞেস করে নিই, ভাইয়া এ তাম্বলপুর যাতা है ना?
তো আমরা হ্যাঁ বললো, তো আমরা এখন তাম্বলপুরের দিকে যাব। এই সিঙ্গেল রাস্তা কীরকম আমাদের জানা নেই, তবে দিনের আলো আছে এইটুকু বলতে পারি। তবে রাস্তা নিতান্ত খারাপ হবে না। চলুন আস্তে আস্তে তাম্বলপুরের দিকে এগোই। তো বড়মা দিয়ে ঢোকার আমাদের ইচ্ছা ছিল, কিন্তু আগে একটা চায়ের দোকানে বললো যে তাম্বলপুর খুব বস্তি এলাকা, তো সেখান দিয়ে যান না, কেউ রং দিয়ে দিবে, আজকে তো দোলের দিন। তো সেই জন্য আমরা এই রাস্তাটা নিলাম। এই রাস্তাটায় এত কাছাকাছি গ্রাম নেই বা এরকমভাবে হবে না, বস্তি টস্তি নেই। তো চলুন আস্তে আস্তে এগোই, দেখি কি হয়। 10:45 বাজে আর আমরা তাম্বলপুর দিয়ে উদলগুড়ির দিকে যাচ্ছি। এই রাস্তাটা নিতান্ত একদম ছোট নয়, যে আমি ভেবেছিলাম যত নেরো তো ঠিক ততটা নয় যে ডবল গাড়ি পাস করতে পারবে। আর আজকে রাস্তাঘাটে এই টাইমে একটু ফাঁকাই আছে, তো সুন্দর রাস্তা। তো আস্তে আস্তে এগোচ্ছি তাম্বলপুর দিয়ে আমরা উদলগুড়ির দিকে। দু সাইডে ছোট ছোট গ্রাম এবং সুপুরির গাছ এবং চাষাবাদ, সুন্দর লাগছে। এখানে স্পিডও ভালো মেনটেন করা যাচ্ছে। এখান থেকে তাম্বলপুর প্রায় 30 কিলোমিটার, আমাদের 1 ঘন্টার কম দেখাচ্ছে। তো আশা করছি রাস্তা খুবই ভালো আছে। তো এখন তাম্বলপুরের দিকে চলুন। এই জায়গাগুলো যতই নাম জেনে থাকি, তবু গুগল ম্যাপের সাহায্য নিতে হবে। না নিলে আজকের দিনে, বিশেষ করে দোলের দিনে, যেখানে দাঁড়াবো সেখানে রং দিয়ে দিবে। কেন এই দেখুন বাচ্চারা রং খেলতে খেলতে যাচ্ছে। তো কাউকে জিজ্ঞেস করা খুবই চাপ এই টাইমটাতে। বাবা আবার 2টোর পরে আবার ঠিক হয়ে যাবে। তো চলুন গুগল ম্যাপ দেখে আস্তে আস্তে এগোই। এখন আমরা তাম্বলপুর পৌঁছাচ্ছি। প্রচুর রঙের খেলা চলছে, দেখুন বাচ্চারা কিভাবে রং খেলছে। এবং রাস্তায় আমাদের একটা টিম, তার মানে মেয়েরা ঘিরেও ছিল, তো হর্ন দিতে ছেড়ে দিয়েছে, রং দেয়। আমরা এখন তাম্বলপুর পৌঁছে গেছি। এটা একটা বড় ছোট টাউন। তো এটার পরে আমরা উদলগুড়ির দিকে যাব। এই উদলগুড়ির রাস্তায় তাম্বলপুর পার হওয়ার পরেই সুন্দর সুন্দর চায়ের বাগান শুরু হয়ে গেল, এবং প্লেন জায়গার উপরে দারুণ লাগছে। আর সুন্দর ওয়েদারও আছে, খুব সুন্দর। তো এত সুন্দর চায়ের বাগানগুলো লাগছে, সামনে কোথাও কোনো ভালো সুন্দর টি গার্ডেনে একবার দাঁড়াবো। তো চলুন এগোই আস্তে আস্তে। এই সময় আমরা উদলগুড়ি থেকে প্রায় 26 কিলোমিটার আগে আছি। একটা সুন্দর টি স্টেটে দাঁড়িয়ে আছি। তো আমি এই ভিতর দিয়ে যাচ্ছি টি স্টেটটা দেখার জন্য। আমি বাইকে এখানটায় দাঁড় করেছি। সীমাও বললো চলো একটু ঘুরে আসি। সীমা হেলমেটটা নিয়ে এসো। এই হলো টি স্টেট, পুরো কি সুন্দর লাগছে। এখানে মনে হয় চায়ের পাতা কালেকশন হয়, সেই জন্য একটা শেডও করা আছে, খুব সুন্দর। পুরো গ্রিন হয়ে রয়েছে। এই জিনিসটা হলো চায়ের, 2টো পাতা একটা কুঁড়ি। তো এখনও প্লাগিং হয়নি, ফার্স্ট ক্লাস এখনও প্লাগিং হয়নি, পুরো চারিদিকে সবুজ আছে। এখন 11:35 বাজে আর আমরা উদলগুড়ি পৌঁছতে প্রায় 10 কিলোমিটার বাকি আছে। তো আপনাদের এই সময় একটু পারমিটের ব্যাপারটা একটু বলে নিই। অরুণাচল ঢুকতে হলে আপনাদের ইনার লাইন পারমিট করতে হয়। ওই ইনার লাইন পারমিট এটা অনলাইনেও করা যায়, আবার ফিজিক্যালি গেটে গিয়েও করা যায়। তো গেটের কাছে যে অফিস আছে, ডিএসসি অফিস আছে, ওতে করা যায়। তো ওখানে হলেও 100 টাকা করে লাগে। আবার নিউ একটা পোর্টাল বেরিয়েছে, তাতে 500 টাকা দিলে ইনস্ট্যান্ট হয়। আর আমি যেটা করেছি যে ওদের অফিসে আমি অ্যাপ্লিকেশন করে দিলাম, ওরা অ্যাপ্রুভ করলো, আমি পয়সা জমা দিলাম 200 টাকা। আর জার্নি শুরু হওয়ার প্রায় 2-3 দিন আগেই এই পারমিট করা যাবে, কোনো প্রকার প্রবলেম হবে না। এটা প্রিন্ট আউট করে নিয়ে আসলেই হলো। আমরা এখন উদলগুড়ি পৌঁছে গেছি। ঠিক আমরা উদলগুড়ি টাউনে যাব না, আমরা বাঁ দিকে গিয়ে আমরা ভৈরবকুণ্ড যে বর্ডার সেখানে যাব। এই যে ক্রসিং, এই ক্রসিং এর বাঁ দিকে আমরা চলে যাব। সোজা চলে গেলে এটা চলে যাবে আপনার উদলগুড়ি টাউনে। তো আমরা বাঁ দিকে গিয়ে এটা ভৈরবকুণ্ড বর্ডার দিয়ে যাব। এখান থেকে ভৈরবকুণ্ডের দূরত্ব 18 কিলোমিটার। এই অরুণাচলে ঢোকার জন্য আরো একটা বর্ডার আছে, যে ভালুকপং, তেজপুর দিয়ে গেলে ওটা দিয়ে যাওয়া হয়। আমরা এটা দিয়েই শর্ট হবে বলে আমরা এটাই চুজ করেছি, এবং ফাঁকা রাস্তা, সুন্দর রাস্তা। একটা কথা বলে রাখি, এই ভৈরবকুণ্ড থেকে কিন্তু ভুটানটা খুবই কাছে। আমরা এখন ভৈরবকুণ্ড পৌঁছে গেছি। আসাম এবং অরুণাচলের যে বর্ডার, সেটা ভৈরবকুণ্ড এই পৌঁছে গেছি। সামনে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, আর এই যে ছোট নদীটা, এটা এইভাবে ব্যারেজ করা আছে, এই ব্যারেজের উপর দিয়েই পার হতে হয়। আমি দেখলাম এই ভৈরবকুণ্ডটা কিন্তু খুব ছোট শহর, তো এখানে হোটেল বা হোমস্টে খুব বেশি নয়। তাই এই রাস্তায় স্টে করার জন্য উদলগুড়ি না হয় শেরগাঁও, এই দুটি বড় জায়গা।
তো এই মাঝখানে কিন্তু রিস্ক হয়ে যাবে যদি না পাওয়া যায়। তো আমরা আস্তে আস্তে যে বর্ডার আছে বর্ডারের দিকে এগোই। এই বর্ডারের কিছুটা পার্ট আমাদের খারাপ রাস্তা পড়বে, আমি আগেও ভিডিওতে দেখেছি। তো চলুন এই খারাপ রাস্তাটা আস্তে আস্তে পার হই। যেমনি খারাপ রাস্তা তেমনি দুর্ধর্ষ ভিউ, সামনে পাহাড় আর এই যে ছোট নদীটা বয়ে গেছে, দু একটা কোটেজ করা আছে এবং প্রচুর পর্যটক এখানে ঘোরাফেরা করছে। তো খুব সুন্দর জায়গা এটা একটা। তো আমাদের তো লেট করলে হবে না, সামনে কোথাও আবার লাঞ্চ সারতে হবে। তো চলুন আস্তে আস্তে এগোই আমরা বর্ডারের দিকে। অবশেষে আসাম এবং অরুণাচলের যে বর্ডার, তো সেই বর্ডারে এসে গেছি। এইখানে আমাদের আইএলপি চেক হবে এবং এন্ট্রি হবে। তো এইখানে দাঁড়িয়ে ওইদিকে যাবো, ওইখানটায় বাইক দাঁড় করে আমাদের আইএলপি দেখে নিই। তো এখানে তো এই চেক পয়েন্টে ভিডিওগ্রাফি করতে দেয় না, তবুও দেখছি যদি করতে দেয় তাহলে করছি। এই যে ছোট্ট যে গুমটির মতো যে চেকপোস্টে, ওখানে আমার আইএলপিটা চেক করলো এবং ড্রাইভিং লাইসেন্স চেক করলো, তারপর চলে যেতে বললো যে হ্যাঁ হয়ে গেছে, এন্ট্রি চলে যা। আমি খুবই এক্সাইটেড যে ফাইনালি আমরা অরুণাচলে ঢুকতে পেরেছি। এখন অরুণাচলের প্রদেশের যাত্রা আমাদের শুরু হবে। চলুন আপনাদের এই ডিআরসিএস এর যে অফিস, যে পারমিটের অফিস, সেটাও দেখাচ্ছি। আপনাদেরকে বলে রাখি, যদি কেউ পারমিট না করে আসেন তাহলে এই বাঁ দিকে যে রাস্তাটাতে কিছুটা গেলেই পারমিটের অফিস সেটা রয়েছে। আর আমরা উপর দিয়ে গিয়ে আমরা যে মেন রোড আছে যেটা শেরগাঁওর দিকে গেছে, তো সেই রাস্তা ধরবো। এখন পুরোই পাহাড়ি রাস্তা আরম্ভ হবে। এই সময় কিছুটা মাটির পাহাড় দেখা যাচ্ছে। এই দেখুন, এই যে আমরা যে রোড, সেই রোড পেয়ে গেলাম। তো এই রাস্তা ধরেই আমরা এগোতে থাকবো। এরপরে আমরা পাহাড়ের উপরে উঠতে আরম্ভ করব। আমরা এখন শেরগাঁও দিকে চলেছি। তো রাস্তার সামনে ভিউগুলো দেখুন, পাহাড়গুলো কি সুন্দর লাগছে। আর এই ব্রিজগুলো, এই সুন্দর সুন্দর ব্রিজগুলো সবই বিআরও বানিয়েছে। এটা বিআরওই এই রাস্তা মেনটেন করে। কি অপূর্ব দৃশ্য, না দেখলে তার মানে অনুভব করা যাবে না। তো এই ঘুরপাতের পাহাড়ি রাস্তা চড়াই উঠতে চলেছি। এখন যতটাই রাস্তা যাব ম্যাক্সিমাম আমাদের পাহাড়ের উপরে উঠতে হবে। তো চলুন আস্তে আস্তে এগোই। এখন 1:30 বাজে আর আমরা শেরগাঁওর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো শেরগাঁও এখান থেকে 80 কিলোমিটার, যে বর্ডার সে ভৈরবকুণ্ড থেকে 92 কিলোমিটার। তো আমরা অনেকখানি এসে গেছি। এই পাহাড়গুলো খুবই ধস পাবন, দেখুন কিভাবে ধস নেমে আসছে, পাথর গড়িয়ে আসছে। তো এগুলো বৃষ্টির দিনে একদমই এইসব রাস্তা দিয়ে আসা উচিত নয়, যে তেজপুর দিয়েই যাওয়া উচিত। এখানে যে কোনো সময় ধস হয়ে রাস্তা বন্ধ হয়ে যায়। আর সামনের ভিউটা অসম্ভব, খিদাও চলে যাচ্ছে যে এত সুন্দর সুন্দর ভিউ দেখতে। তবে খুব বেশি লেট করবো না, সামনে যা হোটেল পাবে আমরা খাওয়া দাওয়া করবো। সামনের ভিউ গুলো দেখুন কি দুর্ধর্ষ লাগছে, দারুণ দারুণ। আপনাদের বলে রাখি যে এই শেরগাঁওটা যে অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের অন্তর্গত একটা মহকুমা শহর। তো এই শেরগাঁওর হাইট হলো 7664 ফুট। তো সি লেভেল থেকে বেশ অনেকখানি আমাদের হাইট উঠতে হবে। এই দেখুন কিভাবে আমাদের পাহাড়ের উপরে উঠতে হচ্ছে। তো চলুন আস্তে আস্তে এগোই। এই পাহাড়গুলোতে আর একটা জিনিস লক্ষ্য করলাম, যে পাহাড়ে প্রচুর পরিমাণে কলা গাছ। দেখুন এই সাইডগুলো কি পরিমাণ কলা গাছ। পাহাড়ে এত পরিমাণ কলা গাছ তার মানে কোথাও দেখা যায় না, এই পাহাড়গুলোতেই দেখা যায়। এখন 1:50 বাজে আর আমরা একটা পাহাড়ের কোলে একটা ছোট্ট হোটেলে দাঁড়িয়ে গেছি। তো দেখি কি খাওয়ার পাওয়া যায়। এখন খেতে বসে গেছি। সামনে সীমা বসে আছে। সীমা তো আজ সোমবার, ও ভেজ থালি অর্ডার করেছে, আমি চিকেন থালি। আর এই সব থেকে বড় জিনিস, বড় পাওনা হলো এই পাহাড়ের সাইডে, পাহাড় দেখতে দেখতে যে লাঞ্চ করা, এটা একটা অন্যরকম ফিলিং। এই কলা গাছগুলোর নিচেই একটা নদী বয়ে যাচ্ছে, অপূর্ব সিনারি। তার মানে খাবো কি দেখতেই থেকে যাবো হয়তো, সম্ভবত এত সুন্দর সিনারি, খুব ভালো লাগছে। তো খাওয়া দাওয়াটা সারি। এই গ্রিন ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হলো। তবে মোটামুটি টেস্টের, পাহাড়ি এলাকায় এত ভালো টেস্ট পাওয়া যায় না। তার মানে যাই হোক, খেতে হয়। তো দামটা কিন্তু খুব চড়া। তো চলুন আস্তে আস্তে এখন এগোই শেরগাঁও দিকে। আজকে ওয়েদারটা পুরো মেঘলা করে আছে, তো তাই দূরের পাহাড়গুলো একদম ফগি লাগছে। তার মানে পাহাড়ের চূড়োগুলো পুরো কুয়াশায় যেন ভরে গেছে। চলেছি তবু খুব সুন্দর ওয়েদার, এখনো বৃষ্টি হয়নি। তো এটাই বাঁচোয়া, বৃষ্টি হলে আবার রেনকোট বার করে পরতে হতো। এই পাহাড়গুলো যে ধস পাবন তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এই যে দেখুন সামনের পাহাড়টা পুরো ধস খেয়ে নেমে এসছে। বিআরও এইটাকে নেট দিয়ে মাটি যাতে আর ধস না খায়
তার ব্যবস্থা করছে। তো এই ধরনের পাহাড়ি রাস্তায় যদি ধস নামে আপনাকে ঘন্টা 2-3 ওয়েট করতেই হবে, কেননা ওদের গাড়ি আসবে, এটা ক্লিয়ার করবে, রাস্তা ক্লিয়ার করবে, তারপরেই যেতে পারবেন। এইটা হয় পাহাড়ি রাস্তায় বৃষ্টির দিনে আসাটা সব থেকে বড় প্রবলেম। কি কাদা হয়েছে দেখুন। রাস্তার কাছে একটা সুন্দর বিউটিফুল প্লেস দেখে কিছুক্ষণ ওয়েট করলাম, এখান থেকে প্রকৃতিটিকে এনজয় করলাম। কি সুন্দর লাগছে, আধ ঘন্টা কখন পার হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। এখন আবার চলা শুরু করেছি, অনেকখানি পাহাড়ে উঠে এসেছি। এখন একটু একটু ঠান্ডাও লাগছে, কেন মেঘলাও আছে, তো বেশ ভালোই ঠান্ডা লাগছে। রাইডিং জ্যাকেট পরে থাকলে কিছুই মনে হচ্ছে না যে গরম লাগছে বলে। তো চলুন, হালকা হালকা বাতাসও চলছে। বেশ অনেকখানি পাহাড় আমরা উঠে এসেছি, তো আরো অনেকখানি উঠতে হবে। তো এখান থেকে শেরগাঁও যে দূরত্ব প্রায় 35 কিলোমিটার। তো 35 কিলোমিটার যেতে হলেও পাহাড়ি রাস্তায় অনেকক্ষণ টাইম লাগবে। তো চলুন আস্তে আস্তে এগোই এই ধরনের পাহাড়ি রাস্তা বে। অরুণাচল প্রদেশে এটাই একটা প্রবলেম, তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। দেখুন সামনের পাহাড়গুলো পুরো মেঘে ঢেকে আছে, তো মানে অন্ধকার হয়ে যাচ্ছে যেমন মনে হচ্ছে। এখন ওই 4টা 5 মতন বাজে, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আর যে কোনো সময় বৃষ্টি এসে যেতে পারে। এইটাই হলো প্রবলেম। আবার এই পাহাড়টা পার হয়ে গেলে আবার ওদিকেও পরিষ্কার থাকতে পারে। এই ধরনের মেঘের খেলা এ সকল জায়গায় চলতেই থাকে। রাস্তার দুদিকে এই ধরনের ভিউ, আর সামনে পেয়ার ফ্ল্যাগ গুলো উড়ছে, বাতাস দিচ্ছে, কি সুন্দর লাগছে। তবে বলে রাখি, এখানে ম্যাক্সিমাম লোকই বৌদ্ধ ধর্ম অবলম্বন করেন, তো সেই জন্য এই ধরনের পেয়ার ফ্ল্যাগ ওনারা রাস্তার ধারে বা ব্রিজে বেঁধে থাকেন। আমরা এই রাস্তা দিয়ে আসার সময় এই জাস্ট একটা ছোট্ট দোকান পেলাম, এবং তাতে যে অসম্ভব ধরনের সুন্দর ফুল লাগানো আছে, তেমন ধারণা করা যাবে না। এই বাচ্চা ছেলেটা এসেছে, এই দোকান সীমা বসে আছে, ফুলগুলো দেখুন, এত সুন্দর কালার আর এত মানে উজ্জ্বল এখানে। তবে এটা বলা যায় যে এখানের ওয়েদারটা এই ধরনের ফুল এবং গাছের জন্য দারুণ লাগে, দারুণ লাগছে। তার মানে না দেখলে কাছের থেকে এটা অনুভবই করা যাবে না। তার মানে এখানে প্রত্যেক বাড়িতেই ফুলের গাছ আছে, তবে এই বাড়িটাতে যেন প্রচুর পরিমাণে আছে। দেখুন কি ধরনের কালার, কত কত পরিমাণে লাগিয়েছে, আর কি সুন্দর লাগছে। তার মানে মনটা একদম ভরে উঠলো। এখন বিকেল 5টা বাজে, আর আমরা তেনজিং গাঁও পৌঁছে গেছি। জাস্ট শেরগাঁও থেকে 2 কিলোমিটার আগে এই হলো তেনজিং গাঁও। এখানেও কিছু হোমস্টে আছে, তবে খুবই কম। তবে ছোট্ট একটা গ্রাম এবং সুন্দর। তার মানে এই বাড়িগুলো এত সুন্দর লাগছে, না বলে আপনাদের থাকতে পারছি না। এখন বিকেল 5টা বাজে, আর আমরা সকাল 6টা বনগাঁও থেকে ছেড়ে এখন চলে এসেছি তেনজিং গাঁও। আর এখান থেকে শেরগাঁও আর 2 কিলোমিটার, একদম শেরগাঁও এসেই গেছি। তো এই 292 কিলোমিটার আসতে মোটামুটি আমাদের পুরো দিনই লেগে গেছে, কেননা এর মাঝখানে আবার 90 কিলোমিটার পুরো পাহাড়ি রাস্তা ছিল, সেই জন্য এত টাইম লেগেছে। আবার আমরা মাঝখানে খুব সুন্দর সুন্দর ভিউ দেখে অনেকক্ষণ টাইম কাটিয়েছি। এখন বিকেল 5টা 10 বাজে, আর আমরা শেরগাঁও পৌঁছে গেছি। একটা অভিনব জিনিস দেখুন, এই হলো এখানের বাস স্ট্যান্ড। তো এই বাস স্ট্যান্ডে ওয়েট করার জন্য যে যে মানুষরা ওয়েট করবেন, তারা এমনি কেন বসে থাকবেন? এই যে তাক আছে উপরে, এই তাক থেকে বই নিয়ে পড়তে পারেন, এবং বাস এসে গেলে এবং বই রেখে চলে যেতে পারেন। তো এই সুন্দর ব্যবস্থাপনা এই পাহাড়ি এলাকায় একটা অভিনব ব্যাপার। তার মানে আমাদের ওদিকে এইসব চিন্তা ভাবনাই করা যায় না যে এখানে চুরি চারা কিন্তু এমনভাবে হয় না। তো খুব সুন্দর লাগলো। এখন আমাদের হোটেল বা হোমস্টে খোঁজার পালা। দেখি সামনে তো অনেক হোমস্টে পোস্টার দেওয়া আছে, এবার ফোন করে দেখি কোনটা হয়, তারপরে আপনাদের বলছি। অবশেষে একটা হোমস্টে পেয়েছি, টিউলিপ ভ্যালি। তো দেখেই মনে হচ্ছে খুব সুন্দর। তো এর রেট হলো 2200 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, কিন্তু আমাদের 1700 টাকায় হয়েছে রেট কষাকষি করে। তো এখানে দেখছি ব্যবস্থাপনা খুবই সুন্দর, এই যে বাইক রাখার জায়গা এটা। তো রুমটা আপনাদের দেখাচ্ছি, চলুন। আজ আমরা যে হোমস্টেতে আছি, যে টিউলিপ ভ্যালি, তো তার রুমটা সম্পর্কে আপনাদের বলছি। তো রুমটা বেশ বড় রুম, বাইরে ঠান্ডা,
উফ, ধারণার বাইরে বেশ ভালো ঠান্ডা লাগছে, কারণ আমরা নিচে গরম থেকে তো এসেছি, তো খুব ঠান্ডা লেগে গেছে। এখানে দেখুন সীমা দুটো কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, আর আমি এই ডাটা ট্রান্সফার করছি। তো রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই বিশাল রুম, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। ভিডিও আর না লেন্দি করে এখানেই আমার ব্লগ শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লকে। বাই।